আসসালামু আলাইকুম আপুরা। একটু দেরি হয়েছে আমার আসতে আজকে, সেজন্য খুবই দুঃখিত। আপনারা সবাই একে একে চলে আসেন, তাহলে আমি আর দেরি না করে 2 মিনিটের মধ্যে ক্লাসটা শুরু করে দিব, সবাই এর মধ্যে চলে আসলে। কে কে আছেন সাথে? ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আপনারা সবাই আসেন একে একে, তাহলে আমি আজকের লাইভটা শুরু করছি। এক্সাইটেড লিখছে অনেকে। হ্যাঁ, বাজে কয়টা এখন? 2টা 12 বাজে এখন। হ্যাঁ, আমি ভালো আছি, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আহ, আচ্ছা আচ্ছা, আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা আর শুনতে পাচ্ছেন কিনা আমাকে একটু জানান, তাহলে আমি এখনই শুরু করে দেবো ক্লাসটা। আমি আর দেরি করতে চাই না আজকে, এমনিতেই 10 মিনিট লেট করে এসেছি আমি। শুনতে পাচ্ছেন কিনা আমাকে একটু জানান, আর ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে কিনা। আর অনেকে আসার বাকি আছে এখনো। আচ্ছা, সব কিছু ঠিক আছে, অনেকে আসার বাকি আছে। তো আমি শুরু করি তাহলে। আপনাদেরকে যারা দেরি করে আসবেন তারা রেকর্ডেড লাইভটা দেখে নেবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি একটা হলুদ কালারের কাপড় নিয়েছি, ঠিক আছে? হলুদ কালারের কাপড় নিয়েছি। হলুদ কালারের কাপড়টা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে সেলাই করে নিয়েছি আগেই। হ্যাঁ, তো আপনারা সবাই জানেন যে আজকে আমাদের মাল্টি কালার ব্রাশ ডাইয়ের ক্লাস আজকে আমাদের। তো মাল্টি কালার ব্রাশ ডাই বিষয়টাই হচ্ছে যে অনেকগুলো রং পাশাপাশি আপনাকে ব্রাশ করে কাপড়ের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। তো সেজন্য আমি যেটা করেছি যে কোথায় কোথায় আমি রংটা অ্যাপ্লাই করব, রংটা আমি ব্রাশ করব, সেই জায়গাগুলোকে আমি ফাইন্ড আউট করে নিয়েছি। আমি আগে সেই জায়গাগুলোকে আমি আগে এঁকে তারপরে আমি সেলাই করে নিয়েছি, যাতে আমি ঠিকমতো সার্কেলটা করতে পারি। আপনারা সবাই আইডিয়া জানেন। তো কেন সেলাই করা হয়েছে আশা করি সবাই সেটা বুঝতে পারছেন। আপনারা আমার ক্লাস আগে করেছেন এখানে। আমার মনে হয় এখানে প্রায় সবাই, 4-5 জন ছাড়া বাকি সবাই আমার আগের স্টুডেন্ট। তো আপনারা জানেন যে আহ, আর শুধু আমার স্টুডেন্ট ছাড়াও বাকি যারা আছেন সবাই কিন্তু টাইডাইয়ের কাজ জানেন। তো আমি যেটা করেছি যে আগে সেলাই করে নিয়েছি এই অংশটা, যে আমি কোথায় কোথায় রঙগুলোকে অ্যাপ্লাই করবো আজকে ব্রাশ করে, সেই জায়গাটাকে আমি আগে ড্র করে তারপরে সেলাই করে নিয়েছি, যাতে আমি ঠিকমতো সার্কেলটা নিয়ে আসতে পারি কাপড়ের মধ্যে। তো এবার হচ্ছে, আর এটা হচ্ছে একটা হলুদ কালারের ভয়েল কাপড়। তো আমরা সাধারণত জানি যে টাই ডাইটা আমরা সুতি কাপড়ের মধ্যেই করে থাকি সাধারণত, আপনারা সবাই জানেন। তো সেই জন্য আজকে যে মাল্টি কালারের ক্লাসটা আমরা করব ব্রাশ ডাইয়ের, তো এখানে আমরা মূলত ব্যবহার করবো হচ্ছে প্রুশিয়ান কালার। তো প্রুশিয়ান কালারের ব্যাপারে একটা জিনিস খুব লক্ষণীয়, যে প্রুশিয়ান কালারটা কিন্তু খুব একটা টেকসই কালার নয়। ভ্যাট কালার যেরকম খুবই টেকসই একটা রং, প্রুশিয়ানটা কিন্তু ভ্যাটের মতো অতটা টেকসই নয়। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে প্রুশিয়ান কালারের যে শেড যেটা আসে, শেডটা কিন্তু ভ্যাটের মতো অতটা ডিপ বা অতটা গ্লোসি শেড কিন্তু খুব একটা আসে না। মানে মোটামুটি একটু হালকা শেড বা হালকা শেডের রঙগুলি মূলত বেশি আমরা করতে পারি প্রুশিয়ান রঙের সাহায্যে। আচ্ছা, তো যে কারণে যেহেতু এখানে হালকা রঙের ইফেক্ট চলে আসতে পারে, সেই কারণে আমি একটা হলুদ কালারের কাপড় নিয়েছি, যাতে রঙটা হালকা হলেও আমাদের হলুদ রঙের জন্য সেটা খুব একটা হালকা মনে না হয়। এখন আপনি হোয়াইট কালার কাপড়ের মধ্যে একটা রং অ্যাপ্লাই করলেন, সাপোজ আপনি হোয়াইট কালার কাপড়ে লাল অ্যাপ্লাই করলেন এবং আপনি পাশাপাশি হলুদ কালার কাপড়ে লাল অ্যাপ্লাই করলেন, এখন দুটো শেড কিন্তু কিছুটা হলেও ডিফারেন্ট আসবে।
কারণ সেখানে তো হোয়াইট ক্যানভাস, একদম হোয়াইট কালারের কাপড়, তার মধ্যে লাল, আর এখানে কিন্তু অলরেডি একটা রঙিন একটা কাপড়ই, মানে একটা হলুদ কালারের কাপড় আছে, হলুদের মধ্যে লালটা দিলে সেই লালটা কিন্তু আরও বেশি ব্রাইট হয় এবং সেটা দেখতে আরও সুন্দর এবং গ্লোসি হয়। যে কারণে আমরা চেষ্টা করি যখন আমরা মাল্টি কালার করি, যেমন লাল কালার, হলুদ কালার, কমলা, গোল্ডেন ইয়েলো, সবুজ, এই রঙগুলো যখন আমরা কাপড়ে নিয়ে আসি তখন আমরা চেষ্টা করি সবসময় হলুদ কালার কাপড়ে করতে। এতে করে যেটা হবে, আমাদের প্রুশিয়ান কালার যে সীমাবদ্ধতা আছে, যে সবসময় একটা ডিপ শেড সে দিতে পারে না এবং হচ্ছে রঙটাও খুব একটা গ্লোসি নাও হতে পারে, হালকা হতে পারে, সেজন্য যাতে সেটা অনেকটাই আমরা যাতে কিউর করতে পারি, সেজন্য আমরা চেষ্টা করি সবসময় একটা হলুদ কালার কাপড়ের মধ্যে রঙটা করতে। আমাদের অনেকটাই রং ভালো আসে প্রুশিয়ান কালারটা। শহীদ আরবি, আপনি আমার টাইডে ক্লাস করেছিলেন আগে, আমাকে একটু জানান। আচ্ছা, তো তো এটা হচ্ছে আমি করে নিলাম, এবং আমি যে কথাগুলো বলছি আপনাদের কিন্তু পাশাপাশি কথাগুলো নোট করে রাখবেন, কারণ এই কথাগুলো কিন্তু মানে আজকে যেহেতু আমাদের আমাদের ক্লাসগুলো যেহেতু খুবই লিমিটেড একটা সময়ের জন্য আমরা করে থাকি, 3 থেকে 4 ঘন্টার একটা ক্লাস, সুতরাং এখানে কিন্তু আমরা অপ্রয়োজনীয় কথা একদমই বলি না। যতগুলো কথা এখানে বলা হবে সবগুলো কথা ইম্পর্টেন্ট, সুতরাং সাথে খাতা কলম রাখবেন। যখনই মনে হবে যে কোনো কিছু ইম্পর্টেন্ট আপনার লিখে রাখা উচিত, তখনই আপনি সেটা কিন্তু নোট করে রাখবেন। তো এই যে কথাগুলো বললাম, কেন আমরা এখানে ইউলো কালারের কাপড় নিয়েছি, এই বিষয়গুলো যদি একটু সংক্ষেপে যদি একটু লিখে লিখে নিতে পারেন, তাহলে পরবর্তীতে সেটা আপনার জন্যই ভালো হবে। আচ্ছা, তো এবার যেটা করলাম আমি, তো এঁকে নিয়েছি, এবং একটা জিনিস খুবই মনে রাখতে হবে যে আমরা কিন্তু যখন টাইডাই করি তখন কিন্তু কাপড়ের মার ছাড়ানোটা কিন্তু খুব একটা ইমার্জেন্সি না, কারণ সেখানে আমরা যখন ভ্যাট কালার অ্যাপ্লাই করছি, সালফার কালার অ্যাপ্লাই করছি, তো তখন কিন্তু সেই রঙগুলো খুবই অ্যাক্টিভ থাকে, খুবই আপনার স্ট্রং থাকে, যে কারণে কাপড়ের সামান্য মার থাকলেও সেখানে রঙটা কিন্তু ভালোভাবেই বসে যায়, কোনো অসুবিধা হয় না রঙটা বসতে, পাকা হতে। কিন্তু যখন আমরা প্রুশিয়ান রং করবো তখন আমাদেরকে অবশ্যই কাপড়ের মারটা ছাড়িয়ে নিতে হবে, আদারওয়াইজ কিন্তু আমরা প্রুশিয়ান রংটা কাপড়ে ঠিকমতো বসাতে পারবো না। এটা কিন্তু মাথায় রাখতে হবে যখনই আমরা প্রুশিয়ান কালার করব, সেটা বাটিকের ক্ষেত্রে হোক, সেটা মাল্টি কালারের ক্ষেত্রে হোক, বা টাইডিয়ার ক্ষেত্রেই হোক না কেন, সেজন্য আমরা সবসময় কিন্তু কাপড়ে আগে মারটা ছাড়িয়ে নিতে হবে। মার ছাড়ানোর জন্য যেটা করবেন, যে একটা বড় পাত্রের মধ্যে কিছুটা ডিটারজেন্ট অথবা সাবান, মানে কাপড় কাচার সাবান কেটে সেটার মধ্যে কাপড়টাকে 5-7 মিনিট সিদ্ধ করবেন, তাহলে কাপড় থেকে মারটা ছেড়ে যাবে। প্রুশিয়ান কালারটা সাদা কাপড়েও ফুটে, কিন্তু সাদার চেয়ে হলুদে ভালো ফুটে, সেজন্য আমরা হলুদটা ব্যবহার করি বেশি, মানে আমি হলুদটা বেশি ব্যবহার করি। সেটা যে কোনো হালকা রঙের কাপড়ই কিন্তু ফুটবে, যদি আপনি সেই শেড অনুযায়ী যদি রঙটা অ্যাপ্লাই করতে পারেন, কাপড়ের শেড অনুযায়ী। ঠিক আছে, সেজন্য আপনার একটা দীর্ঘ একটা প্র্যাকটিসের প্রয়োজন, এবং রঙের উপরে আপনার একটা দখলদারিত্ব প্রয়োজন, যে কোন রঙের মধ্যে আমি কোন রঙটা অ্যাপ্লাই করলে আমার রঙটা ভালো ফুটবে, সেটা আপনাকে বুঝতে হবে। ঠিক আছে, সুমাইয়া তারাফদার আপু, হলুদ ছাড়া অন্য যে কোনো হালকা রঙের কাপড়ই আপনি করতে পারবেন, কিন্তু যেহেতু আমাদের অধিকাংশ রঙগুলোই হলুদের উপর ভিত্তি করে করা হয়ে থাকে, কারণ হচ্ছে যেমন লালের সাথে হলুদ দিলে লালটা আরও সুন্দর হয়, কমলার সাথে হলুদ মিশানোই থাকে, কারণ লাল আর হলুদ মিলিয়ে কিন্তু কমলা রঙটা হয়। তারপর গোল্ডেন ইউলো, হ্যাঁ, যেটা হচ্ছে আপনার হলুদ আর হচ্ছে কমলা মিলে গোল্ডেন ইউলো হয়, আর হলুদ তো হলুদই। তারপর সবুজ হচ্ছে নীল আর হলুদ মিলে সবুজ হয়। তো যেখানে হলুদের একটা মিশ্রিত একটা কালার যেখানে হবে, যে হলুদটা সেখানে দিলে, হলুদ রঙের মধ্যে অ্যাপ্লাই করলে রঙটা চেঞ্জ হয়ে যাবে না। যদি সেরকম রং হয়ে থাকে তাহলে আপনি হলুদ রঙের মধ্যে কাজ করতে পারেন। যেমন আজকে আমরা যে রঙগুলো এখানে ব্যবহার করব, সেগুলো কিন্তু সবগুলোই কিন্তু আমরা চাইলে হলুদ রঙের সাথে মিলিয়ে আমরা কাজ করতে পারি। লাল, তারপর হচ্ছে অরেঞ্জ কালার, হলুদ কালার, তারপর হচ্ছে সবুজ কালার, গোল্ডেন ইউলো, এই রঙগুলো কিন্তু আমরা চাইলেই হলুদ রঙের কাপড়ে করতে পারি। কিন্তু যখন আপনি গোলাপি করতে চাইবেন, যখন আপনি বেগুনি করতে চাইবেন, যখন আপনি নীল করতে চাইবেন, তখন কিন্তু আপনি হলুদ কাপড়ে করতে পারবেন না। এটা হচ্ছে একেবারে কালারের যে প্রাথমিক যে আপনার জ্ঞান, যে নলেজ, সেটা। কারণ তখন আপনি যদি হলুদের মধ্যে নীল রং দেন, সেখানে সবুজ হয়ে যাবে, সেটা কিন্তু নীল থাকবে না। সেজন্য যখন আপনি নীল রং চাইবেন, তখন আপনাকে সাদা কালার কাপড়েই নীল রংটা ব্রাশ করতে হবে। তারপর যদি আপনি পিঙ্ক চান, আপনাকে হোয়াইট কালারের মধ্যেই কিন্তু করতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি পিঙ্কটা ভালো পাবেন না, অথবা হালকা পিঙ্ক কাপড়ে আপনি করতে পারেন সেটা।
তো এই বিষয়গুলো যেহেতু কালারের বিষয়, সেগুলো নিয়ে আমরা বিস্তারিত চাচ্ছি না, কারণ এগুলো পেন্টিং রিলেটেড বিষয়। ঠিক আছে? আচ্ছা, প্রুশিয়ান কালারই মাল্টি কালারটা করা হয়। ভ্যাট কালারে তো অবশ্যই করা যায়, পরপর কয়েকটা কালার আপনি বসিয়ে দিলে কিন্তু মাল্টি কালার হবে। কিন্তু এখানে আমরা যেটা ব্রাশ পেন্ট করছি, হ্যাঁ, মানে আমরা বলতে পারি এটা ব্রাশ ডাই বলছি। ব্রাশ ডাই করার জন্য আমাদেরকে অবশ্যই এখানে প্রুশিয়ান রঙটা অ্যাপ্লাই করতে, ব্রাশ করে পরবর্তীতে বেস কালার হিসেবে আমরা অবশ্যই আমরা এখানে ভ্যাট রং করবো, কিন্তু ব্রাশের যে পোর্শনটা থাকবে সেটা অবশ্যই আমাদেরকে প্রুশিয়ান রং দিয়েই করতে হবে। আচ্ছা, তো চলেন আমরা এখন রং তৈরি করতে চলে যাই। কথাগুলো কিন্তু লিখে রাখতে হবে, খুবই ইম্পর্ট্যান্ট কথাগুলো। আচ্ছা, তো আমরা প্রুশিয়ান রং দেখি। তো এগুলো হচ্ছে আমাদের প্রুশিয়ান কালার, এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা কমলা কালার, তারপরে এটা হচ্ছে সরিষা বা মানে কি বলে মাস্টার্ড ইউলো যেটা, সেটা। তারপর এটা হচ্ছে গোল্ডেন ইউলো। তারপরে এখানে আছে রেড কালার আছে, এটা হচ্ছে একটা টিয়া কালার। তারপরে এখানে আছে হচ্ছে গোলাপি কালার। তো এরকম হচ্ছে আপনি আরও বিভিন্ন শেডের প্রুশিয়ান কালার মার্কেটে পেয়ে যাবেন। আপনার যে রং দরকার আপনি সেই রংটাই কিনে নেবেন। এতে করে যেটা হবে, আপনি বেশ অনেকগুলো কালার অ্যাপ্লাই করে আপনি প্রুশিয়ান আপনি ব্রাশ ডাইটা করতে পারবেন। আচ্ছা, তো এরপরে আমাদের যেটা লাগবে, যে রঙের সাথে আমাদের তো অবশ্যই কিছু কেমিক্যাল লাগবে, আদারওয়াইজ তো আমরা রঙটাকে অ্যাক্টিভেট করতে পারবো না। কারণ শুধু রঙটা তো কাপড়ে টেকসই হবে না, রঙের সাথে আমাদের কিছু কেমিক্যাল অবশ্যই ব্যবহার করতে হবে। আচ্ছা, তো এটা হচ্ছে খাবার সোডা, আপনি দেখতে পাচ্ছেন খাবার সোডা, অথবা যে কাপড় কাচার সোডা, যেটাকে আমরা বলতে পারি সোডা অ্যাশ, যে এটার যে রাসায়নিক নাম সোডা অ্যাশ। সোডা অ্যাশ অথবা হচ্ছে খাবার সোডা, দুটোই সোডা ইউজ করতে হবে। আপনি যে কোনো একটা ইউজ করবেন, যদি খাবার সোডা থাকে খাবার সোডা ব্যবহার করতে পারবেন, যদি সোডা অ্যাশ থাকে আপনি সোডা অ্যাশ ব্যবহার করবেন। মানে বাধ্যতামূলক না যে আপনাকে শুধু ওইটাই ব্যবহার করতে হবে, যেটা থাকবে সেটাই আপনি ব্যবহার করতে পারবেন। তারপরে আমরা যে ব্রাশ করব আজকে কাপড়ে, ব্রাশ করার জন্য আমাদের যে কনসিস্টেন্সি প্রয়োজন রংটার মধ্যে নিয়ে আসার জন্য, সেটার জন্য আমাদের ফাইন গাম লাগবে। ফাইন গামের পদ্ধতিটা আমরা আসছি আগে দেখাই নেই কী কী লাগছে আমাদের। তারপরে আমাদের লাগবে রেজিস্ট সল্ট, এটা হচ্ছে রেজিস্ট সল্ট বলে সংক্ষেপে, রেজিস্ট সল্ট। এটাও আমাদের লাগবে, পরিমাণটা আমরা যখন কাজ করব তখন আমরা দেখবো। তাছাড়া আমাদের তো ভ্যাট রং, সালফার রং, সরি ভ্যাট রংটা লাগবেই আজকে। সালফার রংটা তো আপনারা জানেন, সালফার রংটা আজকে আমরা দেখাবো না, কারণ সবাই সালফার রং করতে জানেন। আজকে আমরা শুধু ভ্যাট রং দিয়ে কাজ করবো। ক্লাসের সূচিতে লেখা ছিল যে ভ্যাট রং দিয়ে কাজ করার পদ্ধতি। লাল দিলে কমলা হবে না। আচ্ছা, তারপরে আমাদের লাগবে হচ্ছে খাবারের যে লবণ, সেটা লাগতে পারে, অথবা আমাদের লাগতে পারে হচ্ছে খাবার লবণ ছাড়াও আরও কিছু কী রং করতে পারি, কি লবণ, এটা হচ্ছে একটু মোটা লবণটা আর কি, সেটা 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 হলেও হবে। আচ্ছা, তো এরপরে হচ্ছে, তো চলেন আমরা রং কীভাবে আমরা তৈরি করব আজকে ব্রাশ করার জন্য সেই পদ্ধতিতে আমরা চলে যাই। তো সর্বপ্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে এই যে ফাইন গ্যামটা আজকে আপনাদেরকে দেখিয়েছি আমি, সেই ফাইন গ্যামের মিশ্রণটা তৈরি করে নিতে হবে। তো ফাইন গ্যামের মিশ্রণটা তৈরি করার জন্য আপনাকে অবশ্যই সেটা 12 ঘন্টা আগে এই মিশ্রণটা তৈরি করে রাখতে হবে, আদারওয়াইজ আপনি এটা দিয়ে কাজ করতে পারবেন না। আমরা কিন্তু আজকে শেখাচ্ছি একেবারে ট্র্যাডিশনাল যে পদ্ধতি, আমাদের দেশীয় যে ট্র্যাডিশনাল যে ব্রাশ ডাই করার যে পদ্ধতি, মাল্টি কালার করার পদ্ধতি, সেটা আমরা আজকে শেখাচ্ছি। শুধু ব্রাশ ডাই করলে আপনি চাইলে করতে পারেন, উঠে যেতে পারে, অথবা নাও উঠতে পারে যদি আপনি ঠিক মতো করতে পারেন, যদি রঙটা আপনার ভালো মানের হয়ে থাকে। আপনি প্র্যাকটিস করে দেখবেন যে হয় কিনা, রঙটা থাকে কিনা। আচ্ছা, তো এর জন্য যেটা করতে হবে, আপনাকে 3 কাপ পানি নিতে হবে। তো আমার এখানে সম্ভবত 2 কাপের মতো পানি আছে, পানি নিয়ে নিলাম। এখানে 3 কাপ পানির মধ্যে আমরা 1 থেকে 1.5 চামচের মতো দিয়ে দিব হচ্ছে ফাইন গাম।
ঠিক আছে, 2 কাপ আছে, আমি এখানে 1 চামচই দিলাম। তো ফাইন গ্যামটা মিশিয়ে দেওয়ার পরে যেটা করতে হবে, এটাকে নাড়তে হবে। এটাকে এইভাবে কিছুটা সম্ভব নেড়ে এটাকে রেখে দিতে হবে। তো এটা তো এখন তো মিশবে না, এটা মিশার জন্য আপনাকে কিছুটা সময় দিতে হবে। সময়টা হচ্ছে অন্ততপক্ষে 12 ঘন্টা সময় দিতে হবে। 12 ঘন্টা পর এটা একেবারে মিশে এরকম ঘন একটা জেলের মতো হয়ে যাবে। আমি জেলটা আপনাদের দেখাচ্ছি এটা কীরকম হয়, দেখেন এরকম জেলের মতো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কীরকম ঘন হয়েছে, এটা এরকম ঘন হয়ে যাবে। এটা হ্যাঁ, এটা আর হয়তো আর একটু ঘন হতে পারে। যদি বেশি ঘন মনে হয় আপনি একটু সাথে পানি মিশিয়ে পাতলা করে নেবেন। আচ্ছা, তো যেটা করতে হবে, এটা কিন্তু ঠান্ডা পানি, এটা কিন্তু গরম পানি না, ঠান্ডা পানির মধ্যে মিশাতে হবে। ঠিক আছে, আর গরম পানিতেও মিশানো যায় যদি আপনার হাতে সময় কম থাকে, যে আপনাকে মানে 4-5 ঘন্টার সময়ের মধ্যেই কাজটা করে ফেলতে হবে, ব্রাশ করে ফেলতে হবে, তখন আপনি কী করবেন, একটু কুসুম, একদম উত্তপ্ত গরম পানি না, কুসুম কুসুম গরম পানির মধ্যে আপনি পানিগ্রামটা মিশিয়ে দেবেন। মিশিয়ে আপনি রেখে দিবেন, দেখবেন যে 4-5-6 ঘন্টার মধ্যেই সুন্দরভাবে এটা জেল হয়ে গিয়েছে। আচ্ছা, তো এটা আমি রেখে দিলাম। এটা 12 ঘন্টা পর এটার ঘনত্বটা এরকম আসবে। ঠিক আছে, তো এটা আমি গতকাল রাতে ভিজিয়ে রেখেছিলাম, এটা হচ্ছে আজকের দিনের এটা ঘনত্বটা এরকম। আচ্ছা, তো এ পর্যায়ে যেটা করবো আমি, আচ্ছা দামটা আমি বলে দিব, দামটা নোটে লেখা নেই, দামটা আমি বলে দিব, কোথায় পাওয়া যায় সেটাও বলবো, চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। ওকে, আচ্ছা আপনারা ঠিকমতো কি দেখতে পাচ্ছেন? আমাকে একটু জানাবেন, কারণ হচ্ছে নেটওয়ার্কের সমস্যা থাকতে পারে। আমি যেহেতু ঢাকায় থাকি না, এখানে নেটওয়ার্কে একটু সমস্যা হয়। আপনারা একটু জানাবেন যে ঠিক আছে কিনা। সাজিয়া আফরিনিশি না, 16 এটা এক নয়, এটা এটা হচ্ছে, এটা বাসায় বানিয়ে নিতে হয়, আমি যে দেখালাম। ফ্যানগ্রামটা রঙের সাথে অবশ্যই মিশাবো, সেজন্য ফ্যানগ্রামটাকে আগে তৈরি করে নিতে হবে। ঠিক আছে, ওকে। তো এখন চলেন আমরা রং তৈরি করতে চলে যাই। আজকে আমি 3টা রং দিয়ে আমি ব্রাশ করব। তো যে রঙগুলো আমি ব্যবহার করব সেগুলো হচ্ছে লাল রং, তারপর হচ্ছে গোল্ডেন ইয়েলো, আর হচ্ছে সবুজ। এই 3টা রং আমি আজকে ব্রাশ করবো একসাথে। তো এই ফাইন গেমটা আসলে যেহেতু এত খুব বেশি পরিমাণে ফাইন গেম আমাদের লাগে না কাজ করার জন্য, ফাইন গেমটা হচ্ছে আমাদের একবার বানালে আপনি 4-5-6 মাস ব্যবহার করতে পারবেন। আর আমি যে পরিমাণে বানিয়েছি এই পরিমাণটা এখানে, এটা দিয়ে তো অন্ততপক্ষে অনেকগুলো চিকিৎস করা যাবে, বা শাড়ি করা যাবে, প্রায় 7-8টা শাড়ি মানে মানে করে ফেলতে পারবেন আপনি। আচ্ছা, 5টা শাড়ি তো অন্তত করাই যাবে। আর যদি আপনি 3 পিস করেন, অন্তত 3-4টা 3 পিস আপনি করতে পারবেন এইটুকু পরিমাণ ফাইন গেম দিয়ে। একবার বানিয়ে এটা ফ্রিজে রেখে দেন, আপনি আপনি 4-5-6 মাস আপনি রেখে দিয়ে কাজ করতে পারবেন। আচ্ছা, তো আমি এখন যেটা করব, আমি 1 চামচ রং নিলাম। এক চামচ রঙের সাথে আমি প্রথমে মেশাবো হচ্ছে রেজি সল্ট, বা এটাকে বলে হচ্ছে রেজিস্ট সল্ট। এটার এটার মূল্যটা হচ্ছে, এটার তোলা হচ্ছে 20 থেকে 25 টাকা বা 30 টাকা তোলা রাখে আর কি। তোলা মানে হচ্ছে 10 গ্রাম। তো যে পরিমাণে আমি রং দিয়েছি তার অর্ধেক পরিমাণ দিব হচ্ছে আমি রেজিস্ট সল্ট। ঠিক আছে, খুব বেশি পরিমাণে আমাদের রেজিস্ট সল্ট লাগবে না। যে যতটুকু রং তার অর্ধেক রেজিস্ট সল্ট।
আর সোডা দিব হচ্ছে আমি রেজিসল্টের অর্ধেক, অর্থাৎ রেজিসল্ট আমি যে পরিমাণ দিয়েছি তারও অর্ধেক দিব হচ্ছে আমি সোডা। আর যদি আপনি লবণ ব্যবহার করতে চান তাহলে আপনি এখানে 1 চিমটি মতো লবণ, খাবারের লবণ বা হচ্ছে যে মোটা লবণটা আছে সেটা দিয়ে দিবেন। এতে করে হচ্ছে না আপনার রঙটা কিছুটা হলেও টেকসই হবে। কিন্তু যেহেতু এখন আমাদের বর্ষাকাল, আপনি যদি লবণ ব্যবহার করেন তাহলে কিন্তু রঙটা দ্রুত শুকাবে না। এই রঙটা ব্রাশ করার পরে আপনাকে অন্ততপক্ষে 24 ঘন্টা রেখে দিতে হবে, রোদে রেখে শুকাতে হবে, কড়কড়া করে শুকাতে হবে। তো যদি আপনি লবণ ব্যবহার করেন এটা কিন্তু দ্রুত শুকাবে না, কারণ জানেন লবণ বর্ষাকালে পানি ছেড়ে দেয়, তো সেটা বারবার ভিজে যাবে, বারবার ভিজে যাবে। যে কারণে বর্ষাকালে যদি আপনি কাজ করেন, আপনি লবণটা আমরা ব্যবহার করি না। আপনি চাইলে ব্যবহার করতে পারেন, তবে না করাটাই ভালো যদি বর্ষাকালে আপনি কাজ করেন। সল্টের নাম হচ্ছে রেজিস্ট সল্ট বা রেজি সল্ট বলে সংক্ষেপে, হ্যাঁ, বা রেজি সল্ট বলে আর কি সংক্ষেপে। ওকে, ওকে। ফ্রিজে না রাখলে নষ্ট হয়ে যাবে। ফাইন গামটা একটা পাউডার আকারে থাকে, পাউডারটা দেখিয়েছি আপনাদেরকে। সেই পাউডারটাকে কীভাবে মানে জেলে রূপান্তরিত করতে হয় সেটাও দেখালাম। আচ্ছা, তো এবার কি করব, এখানে আমি কুসুম গরম পানি দেব। কুসুম গরম পানি দেব, মানে খুব বেশি গরম পানি এখানে দেওয়া যাবে না। তো রংটা আমি মিশিয়ে নিলাম। এবার রংটা মিশিয়ে নেওয়ার পরে এবার আমাদেরকে দিতে হবে হচ্ছে ফাইন গাম। এখন ফাইন গামটা কেন দিতে হবে, কারণ হচ্ছে যেহেতু এটা একেবারে একটা লিকুইড, এটা যখন আমি কাপড়ে অ্যাপ্লাই করবো এটা কিন্তু রংটা কিন্তু আস্তে 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 ছড়িয়ে যাবে। মানে আমি দিলাম এক জায়গায়, কিন্তু জানেন আপনারা পানির সাথে সাথে রংটা ছড়িয়ে যায়। যাতে খুব বেশি না ছড়ায়, মানে একটা রঙের সাথে সাথে একটা রং মিলে না যায়, সেজন্য আমি কিছুটা পরিমাণে ফাইন গাম দিব, যাতে রংটা একটু ঠিক হয়। রংটাকে ঠিক করে রাখার জন্য আসলে মূলত ফাইন গামটা ব্যবহার করা হয়ে থাকে। আর তাছাড়া ফাইন গামটা কিন্তু রংটা কিছুটা হলেও টেকসই করতে সাহায্য করে। তো ফাইন গামটা দেবো খুব সামান্য পরিমাণ, 1/2 চামচ বা 1 চামচ পরিমাণ ফাইন গাম আমাদের লাগে। ফাইন গামটা খুব বেশি পরিমাণে আমরা দেই না, কারণ হয় কি, যখন যখন কাপড়টা শুকাবে রোদে দেওয়ার পরে, তখন যেটা হয় যে ফাইন গামের ফলে কাপড়টা একেবারে শক্ত কাগজের মতো হয়ে যায়, তখন আপনাদের কাপড়টা বাঁধতে খুব কষ্ট হয়ে যায়। তো সে কারণে ফাইন গামটা যতটা সম্ভব কম দেওয়া যায় ততটা ভালো, মানে যতটা না দিলেই নয় আর কি। পরিমাণের চেয়ে বেশি দেওয়ার তো দরকার নেই, অনেকে আছে ফাইন গামটা অনেক বেশি পরিমাণে দেয়, হ্যাঁ, সেটা করা যাবে না। যতটা খুবই কম দিতে হবে আর কি, যদি রঙটা খুব না ছড়িয়ে যায়। গামের সাথে সল্ট ইউজ করার কোনো দরকার নেই, আমি সল্ট ছাড়াই কাজ করি। পানিটা পরিমাণ অনুযায়ী, পানিটা আপনার যতটুকু লাগবে এটা ডিপেন্ড করে হচ্ছে আপনি কতটুকু কাপড়ে করবেন তার উপর নির্ভর করে। আর যেহেতু এটা মাল্টি কালারের কাজ, যেহেতু পুরো কাপড় জুড়ে ব্রাশ করবো না আমরা, কিছু কিছু জায়গায় ব্রাশ করব, সুতরাং আমাদেরকে কতটুকু জায়গায় ব্রাশ করছি সেই জায়গাটা বুঝে আমাদেরকে রঙটা নিতে হবে। রঙেরও কোনো নির্দিষ্ট পরিমাণ নেই, আপনি যতটুকু রং নেবেন তার অর্ধেক দিবেন হচ্ছে রেজি সল্টের অর্ধেক দিবেন সোডা, আর হচ্ছে আপনি খাবার লবণ দিতে চাইলে 1 চিমটি দিবেন, আর ফাইন গাম দিবেন হচ্ছে আপনার যতটুকু দরকার পরিমাণ সে অনুযায়ী দিবেন। সেটার কোনো নির্দিষ্ট পরিমাণ নাই, সেটা আপনাকে বুঝে নিতে হবে যে আপনি কোন কোন জায়গায় ডিজাইনটা রংটা ব্রাশ করবেন, সেই জায়গাটা কতটুকু হবে সেটা বুঝে আপনাকে ব্রাশ করতে হবে। যতটুকু রং নেবেন তার অর্ধেক রেজি সল্টের অর্ধেক দিবেন হচ্ছে আপনি সোডা, তার অর্ধেক বা 1 চিমটি পরিমাণ দিবেন হচ্ছে লবণ। গামে কতটুকু পানি দিতে হবে সেটা বলে দিয়েছি, আপনি প্রথম থেকে আরেকবার শুনে নেবেন ক্লাস শেষ হওয়ার পরে। আচ্ছা, দেরি করে এসে আগের প্রশ্ন করা যাবে না। আর ক্লাসের পর তো অবশ্যই আমাদের একটা প্রশ্ন উত্তর পর্ব থাকছে, সেখানে যদি করেন তাহলে বলে দেওয়া হবে।
রেজিসলটা আসলে মাস্ক দিতে হবে এরকমটা না, কারণ হচ্ছে আমরা দিয়ে কাজ করি, কারণ দিলে হয় কি, না দিলে রংটা খুব বেশি ছড়িয়ে যায়। রংটা যাতে না ছড়ায় সেই কারণেই মূলত সরি রেজিসলটা দেওয়া ভালো, কারণ রেজিসলটা কিন্তু আপনার রংটাকে মানে পাকা করতে সাহায্য করে। ঠিক আছে, ফাইন কামটা দিতে হয় কারণ রংটা যাতে ছড়িয়ে না যায় সেজন্য। ফাইন কামটা নিজেকে এনে রেডি করে নিতে হবে, রেডি করে বিক্রি করা না, এই জিনিসগুলো নিজেকে রেডি করতে হবে। আচ্ছা, তো এবার আমি যেটা করব, আমি তো লাল রংটা গুলে নিলাম, এবার আমি সবুজ রং এবং হচ্ছে গোল্ডেন ইয়েলো রংটা আমি গুলে নিব। যারা দেরি করে আসবেন আপুরা, আপনারা কষ্ট করে একটু আমাকে প্রশ্ন উত্তর পর্বে আগের প্রশ্নগুলো করবেন, যেগুলো যে অংশগুলো আপনি মিস করেছেন, কারণ ক্লাসের মাঝখানে যদি আপনি আগের বিষয়ে বা পরে কী হবে তা নিয়ে প্রশ্ন করেন, তাহলে কিন্তু ক্লাসটার ধারাবাহিকতা নষ্ট হয়ে যায়, আমরা কিন্তু মনোযোগটা নষ্ট হয়ে যায়, এবং আমার সাথে সাথে অন্যদের যারা আপনারা আছেন তাদের কিন্তু মনোযোগটা নষ্ট হয়ে যাবে। সুতরাং যখন যে পার্টে থাকবো কাজের, চেষ্টা করবেন সেই অংশটা নিয়েই প্রশ্ন করতে, এতে করে কিন্তু ক্লাসটা আমরা সবাই সুন্দরভাবে করতে পারবো। আচ্ছা, আমি আবার মিশাচ্ছি, আবার দেখেন আপনারা, যতটুকু নিচ্ছি রং তার অর্ধেক নিলাম রেজিসল্ট, এবং রেজিসল্টের আমি অর্ধেক দিচ্ছি সোডা। আচ্ছা, তো একইভাবে আমি আবারও গোল্ডেন ইয়েলোটা মিলিয়ে নিচ্ছি। সবাই একটু মনোযোগ সহকারে দেখতে থাকেন, কারণ দেখলেই কিন্তু আমার মনে হয়, আমি কিন্তু সব কিছুই ক্লাসে বলি, আপনারা জানেন যে সূচিতে যা যা আছে প্রত্যেকটা বিষয় কিন্তু আমি ধারাবাহিকভাবে ক্লাস বলে থাকি। সুতরাং উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নাই যে আমি কোনো অংশ মিস করে যাব কি না, বা ভুল ক্রমে যদি আমার মিস হয়ে যায়, সেটা তো পরবর্তীতে তো আপনারা আছেনই আমার সাথে, তখন প্রশ্ন করলে তো আমি তাদেরকে জানিয়ে দিতেই পারবো, প্রশ্নোত্তর পর্ব আছে। দেখেন, কাজ শেষ হয়ে যাওয়ার পরে প্রত্যেকটা রঙের এবং কেমিক্যালের মুখ কিন্তু এভাবে ট্যাগ করে রেখে দেবেন, আদারওয়াইজ কিন্তু আপনার কেমিক্যালটা নষ্ট হয়ে যাবে, রঙটা নষ্ট হয়ে যাবে। আপনি এইভাবে কিন্তু ক্রোশিয়ান রঙটা আপনি বছর দুয়েক আপনি রাখতে পারবেন, 2-2.5 বছর আপনি রাখতে পারবেন, কিচ্ছু হবে না। একদম এয়ার টাইট করে বক্সের মধ্যে ভরে পলিথিনে মুড়িয়ে রেখে দিবেন, যখন দরকার বের করে কাজ করবেন, আবার কাজ শেষ হয়ে গেলে এভাবে মুড়ে রেখে দিবেন, 2-2.5 বছর আপনি রাখতে পারবেন। জোরে কথা বলছি, হঠাৎ করে সাউন্ড কমে গিয়েছে কেন বুঝতে পারছি না। আচ্ছা, আমি চেষ্টা করছি। ওকে, আপনারাও চেষ্টা করেন ফোনের ভলিউমটা বাড়িয়ে বা হেডফোন ইউজ করে শুনতে, তাহলে আমার মনে হয় ভালো হয়। আচ্ছা, ওকে, তো এবার দেখেন, আমি গরম পানি দিয়ে দিব, কুসুম গরম পানি দিয়ে দিব। এখন আমি যতটুকু আমার লাগবে ততটুকু দিব, মানে আমি যতটুকু কাপড়ে করব সেই অনুযায়ী আমি পানি দিব, মানে এখানে নির্দিষ্ট কোনো পরিমাণ নেই, পরিমাণ আছে কোনটা, যতটুকু রং তার অর্ধেক পরিমাণ রেজিসল্ট, তার অর্ধেক পরিমাণ সোডা, এবং 1 চিমটি পরিমাণ হচ্ছে লবণ, সেইটা সেটা হচ্ছে পরিমাণ। কিন্তু পানি কতটুকু দিবেন আর হচ্ছে আপনি রং কতটুকু দিবেন তার কোনো পরিমাণ নেই, সেটা আপনাকে কাপড়টা কতটুকু সেটা বুঝে নিতে হবে আপনাকে। আচ্ছা, তো এই মিশিয়ে নিলাম আমি, এটাও মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, হ্যাঁ, সাউন্ড ওকে, ঠিক আছে আপনারা তাহলে শুনতে থাকেন।
ফাইন ক্যাম পাউডার তো ভালো থাকবে, যেভাবে বললাম যে সব কিছুকেই আপনাকে অ্যাটেড করে রাখতে হবে, ঠিকমতো মুখ বন্ধ করে কোটা রাখতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি কোনো কিছুই ভালো রাখতে পারবেন না। মানে আমাদের ডাইয়ের জন্য বা হচ্ছে ব্লকের জন্য আমরা যে জিনিসগুলো ব্যবহার করে থাকি সবগুলোই হচ্ছে বাতাসের সংস্পর্শে আসলে নষ্ট হয়ে যায়, সুতরাং আপনাকে অবশ্যই বাতাসের সংস্পর্শে না আসে সেই দিকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, তো অন্যান্য আপু সবাই চলে আসেন, আমি কিন্তু অনেকেরই কমেন্ট পাইনি, এটা কিন্তু খুবই দুঃখজনক। হ্যাঁ, সবাই একটু হাই হ্যালো দিবেন ক্লাসের মধ্যে, যে আপনারা আছেন সাথে, সেটা তো বোঝাতে হবে যে আপনারাও আছেন আমার সাথে, বুঝতে পারছেন বা বুঝতে পারছেন না, বা হচ্ছে বা কোনো অংশটা হচ্ছে না, এইসব বিষয় তো একটু মাঝে মাঝে একটু বলতে হয় যে ভাইয়া ঠিক আছে বা ঠিক নেই, হচ্ছে না, বুঝতে পারছি না। আমি শুধুমাত্র কয়েকজনেরই কমেন্ট পাই, সিলেক্টেড কয়েকজন যারা সবসময় কমেন্ট করে, অনেকেই থাকে যারা আসলে রেগুলার কমেন্ট করে না, ক্লাস করে এবং তারা বুঝেও ভালো, কিন্তু মাঝে মাঝে একটু হাই হ্যালো দিবেন ক্লাসের মধ্যে, একটু সরব থাকতে হয়। একদমই যদি আপনি ক্লাসে কথা না বললেন সেটা তো আসলে ভালো দেখায় না, তাই না? আচ্ছা, তো আমি মিশিয়ে নিলাম এবং আর একটু পানি মিশিয়ে নিব, আমি সামান্য সামান্য পরিমাণ পানি মিশিয়ে নেব। আচ্ছা, হ্যাঁ, ওকে। তবে যারা চুপচাপ আছেন আমি বলবো যে আপনারা মনোযোগ দিয়ে শুনেন এবং শুনে শুনে নোট করে রাখেন, লিখে রাখেন আমি কি কি বলছি, হাতের লেখা স্পিডে কী কী বলছি লিখে রাখবেন, এতে করে কিন্তু আপনাদেরই ভালো হবে। কারণ জানেন যে ক্লাসে আমি একদমই অপ্রয়োজনীয় কথা বলি না বা বলতে পছন্দও করি না, যা যা কথা বলি সবগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, সবগুলো কথাই কিন্তু নোট করার মতো। রং রং গোলানো পানিটা হচ্ছে কুসুম গরম পানি, একদমই কুসুম গরম পানি, কোনো উত্তপ্ত গরম পানি না, একদম ঠান্ডা পানিও না, কুসুম কুসুম গরম, মানে আপনি হাত ডুবাতে পারছেন সেরকম গরম। হ্যাঁ, গোল গোল যে আমি আমি করে নিয়েছিলাম সেগুলোর মধ্যে আমি এই রঙগুলোকে ব্রাশ করে অ্যাপ্লাই করে দিলাম। আচ্ছা, তো আমি এখন ব্রাশ করার জন্য আমি জায়গাটাকে একটু রেডি করে নিচ্ছি। হ্যাঁ, সেটা খুবই ভালো যে সুলতান আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে আপনি মনোযোগ সহকারে শুনছেন এবং লিখে রাখছেন। হ্যাঁ, আপনারা সবাই আমার খুব ভালো ছাত্রী, আপনারা আমার স্টাইলটা বুঝতে পেরেছেন কাজ শেখানোর, সুতরাং সেটার জন্য আমি খুবই হ্যাপি যে ক্লাসে আপনারা মানে মনোযোগ সহকারে শুনছেন এবং নোট করে রাখছেন। হ্যাঁ, রাফিজানিল্লা আপু উপস্থিত আছেন, কমেন্ট করবেন মাঝে মাঝে, কাজ সম্পর্কিত কমেন্ট করবেন। আসলে হয় কি, অনেকেই আছেন যারা হয়তো বা একই প্রশ্ন দু তিনবার করে বলতে হচ্ছে, যদি আপনারা যদি মাঝে মাঝে একটু আহ, গঠনমূলক প্রশ্ন করেন তাহলে সেগুলির উত্তর দিতে ভালো লাগে আমার। আচ্ছা, আমি আগে ঠিক করে নিচ্ছি জায়গাটা।
আচ্ছা, তো আপুরা আমি গুছিয়ে নিলাম, আপনারা দেখে করেছি। জাস্ট নর্মালি আমি এটা হচ্ছে আমি যেহেতু টেবিলটা নষ্ট হয়ে যেতে পারে রং লেগে, সেই কারণে আমি জাস্ট কয়েকটা পলিথিন বিছিয়ে তারপরে আমি কাপড়টা বিছিয়ে নিয়েছি। আচ্ছা, হ্যাঁ, সবাই একটু দেখবেন এবং নোট করে রাখবেন। মলি আপু, অসংখ্য ধন্যবাদ আপু। আচ্ছা, তো এবার হচ্ছে আমি রং করব। এখন রং করার জন্য আমার তো কিছু ব্রাশের দরকার আছে। তো আমি ব্রাশ নিয়ে নিলাম, আর স্পুনগুলো তুলে নিচ্ছি। এখন স্পুনগুলো আর দরকার নেই। আচ্ছা, তো এবার দেখেন কিভাবে রংটা ব্রাশ করতে হয় কাপড়ে। আর কত ইঞ্চি ব্রাশ এটা কোনো নির্দিষ্ট পরিমাণ নাই, এটা হচ্ছে আপনার আপনি কতটুকু জায়গার মধ্যে রং করবেন তার উপর। আপনি যদি বড় জায়গায় রং করেন আপনাকে অবশ্যই বড় ব্রাশ ইউজ করতে হবে, না হলে তো অনেকটা জায়গা আপনাকে ছোট ব্রাশ দিয়ে করতে হবে, সময়টা বেশি লাগবে। তো যখন আমি ছোট জায়গায় করি তখন তো অবশ্যই আমাকে ছোট ব্রাশ ইউজ করতে হবে, না হলে তো আমার বড় ব্রাশ দিয়ে তো ছোট জায়গায় আমি কভার করতে পারবো না। তো আপনি সেইটা বুঝে আপনি রংটা অ্যাপ্লাই করবেন। আচ্ছা, তো যেটা আমি করব, আর আমার কাপড়টা কিন্তু ডাবল পার্ট করা আছে, কারণ একসাথে আমি সামনের পার্ট এবং পিছন পার্ট দুইটা পার্টই আমি একসাথে করতে চাচ্ছি, সেই জন্য আমি কাপড়টাকে ডাবল পার্ট করে নিয়েছি। এখন দেখা যাচ্ছে যে আমি এক পার্ট করলাম, আবার পিছন পার্টটা আমাকে আবার নতুন করে করতে হচ্ছে, মানে সময়টা বেশি লাগছে। যে কারণে যাতে সময়টা আমার খুব বেশি না লাগে, নষ্ট না হয়, সেজন্য আমি একসাথে দুইটা পার্ট করে ফেলি আর কি, ডাবল পার্ট করে নিই সামনের পার্ট এবং পিছন পার্ট। আচ্ছা, তো এইভাবে করে হচ্ছে আপনার একটু চেপে চেপে রংটা বসাতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনার কাপড় যে ডাবল পার্ট করা আছে দুটো পার্টে কিন্তু ঠিকভাবে রংটা লাগবে না। তো একটু চেপে চেপে এভাবে চেপে চেপে রংটাকে বসিয়ে দিতে হবে। এখন ডিপেন্ড করে হচ্ছে আপনি শাড়িতে কতটুকু জায়গায় রং করবেন, সেটা বুঝে আপনি রং নেবেন। সেটা আপনাকে চোখে বুঝতে হবে যে আপনি সেটা আপনার চোখের আন্দাজে আপনি রং নেবেন। যদি রং শেষ হয়ে যায় আপনি আবার রং মিশাবেন, কারণ রং তো আর আপনি একতলা করে কিনবেন না, এই রংগুলো সাধারণত কিনা হয় 1.5 থেকে 2 তোলা, 5 তোলা, 6 তোলা করে করে একসাথে কিনে রেখে দেওয়া যায়, কারণ নষ্ট হয় না রঙগুলো, 2-2.5 বছর রেখে কাজ করা যায়। তো আমি যেটা করি সবসময় 15-20 তোলা রং একসাথে কিনে আমি রেখে দিই। আচ্ছা, তো আমি এবার দিব হচ্ছে সবুজ রং। তো এখন দেখে মনে হচ্ছে রঙগুলো ছড়াচ্ছে না, তাই তো? কিন্তু যখন এটা আস্তে আস্তে কাপড়টা রংটাকে শুষে নিবে দেখবেন আস্তে আস্তে রংটা ছড়িয়ে যাচ্ছে, আস্তে 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 রংটা ছড়িয়ে যায় এবং এই আপনার বর্ডারের বাহিরে রংটা চলে আসে অনেক সময়। হ্যাঁ, এবং অনেকটা চলে আসে, কিন্তু যদি আপনি কিছুটা ফাইন ক্যাম ব্যবহার করেন তাহলে দেখবেন যে রংটা ছড়াচ্ছে ঠিকই, কিন্তু খুব বেশি দূর পর্যন্ত ছড়াচ্ছে না, মানে অন্য রঙের সাথে মিশে যাচ্ছে না। আর পরবর্তীতে আমরা কাপড়ে একটা ডার্ক কালার অ্যাপ্লাই করব, তখন যদি রংটা যদি ছড়িয়েও যায় তখন ডার্ক রংটা অ্যাপ্লাই করার ফলে সেই জায়গাটা ঠিক হয়ে যাবে।
এভাবে আমি কিন্তু একটা শেড ক্রিয়েট করছি। আপনি চাইলে শেড না করেও আপনি করতে পারেন। আপনি চাইলে প্রত্যেকটা ঘরে যেমন এখানে দিলেন লাল, এখানে দিলেন কমলা, এখানে দিলেন সবুজ, মানে যেভাবে আপনি চান করতে পারেন। কিন্তু আমি মনে হচ্ছে যে আমি একটু এখানে একটু শেড নিয়ে আসি, দেখতেও ভালো লাগতেও পারে, সেটা ভেবে আমি একটু শেড আনার চেষ্টা করছি। এবং অবশ্যই রঙটা কীভাবে চেপে 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 ব্রাশ করে দিতে হবে। ঠিক আছে, এই দেখেন একটু চাপ দিলে কিন্তু রঙটা পিছনের নিচের পার্টেও লেগে যাচ্ছে। আর যদি না লাগে তাহলে কি করবেন, 1 ঘন্টা রেখে দিবেন। কাপড়টা ঠিক মতো যখন ভিজবে ওই জায়গাগুলো, তখন আপনি কাপড়টা উল্টিয়ে অপর পিঠেও রঙটা অ্যাপ্লাই করে দিবেন, আর সামান্য করে অ্যাপ্লাই করে দুটো পার্টি রঙটা লাগবে। আচ্ছা, হ্যাঁ, কেমিক্যালগুলো আলাদা করে কিনতে হয়, দাম বেশি না এগুলো। কেমিক্যাল তো বলতে এখানে শুধুমাত্র সোডাটা লাগছে আর হচ্ছে ফাইন গ্যামটা লাগছে। এগুলোর দাম খুবই কম। আপনি 250 টাকা দিয়ে আপনি অনেকগুলো ফাইন গ্যাম কিনতে পারবেন। 250 টাকার ফাইন গ্যাম দিয়ে আপনি কয়েক বছর মানে 50-60টা চিপস করে ফেলতে পারবেন, এরকম আর কি। আর হচ্ছে যদি আপনি সোডা কিনেন, সোডার দামও খুবই কম, 150-200 টাকা করে। যেহেতু খাবার সোডা, আপনারা জানেন খাবার সোডার দাম কেমন, আমার খুব একটা ধারণা নেই খাবার সোডার ব্যাপারে, ঘরে ছিল আমি সেটা দিয়ে কাজ করি। তো আপনারা যারা রান্নাবান্না করেন নিশ্চয়ই জানেন খাবার সোডার প্রাইসটা কীরকম হয়ে থাকে। আচ্ছা, হ্যাঁ, কাপড়টা ডাবল পার্ট করে স্টিচ করে নিয়েছি। কারণ কারণ হচ্ছে কি, আপনি যদি রং করার পর স্টিচ করতে চান তাহলে কিন্তু কাপড়টা অনেক মোটা হয়ে যাবে, তখন তখন আপনি স্টিচ করতে পারবেন না। সেজন্য আপনি আগেই স্টিচ করে নেবেন, সেলাইটা করে নেবেন, পরবর্তীতে আপনি রংটা করবেন। হ্যাঁ, কাপড়টা মারমুক্ত করা, আমি কাপড়টা অবশ্যই আগে মারমুক্ত করে নিয়েছি, কারণ প্রুশিয়ান রং যেহেতু করছি, করা ছাড়া কোনো অপশন নাই, দ্বিতীয় অপশন নেই, অবশ্যই এখানে মারমুক্ত করতে হবে। কারণ প্রুশিয়ান রংটা জানেন আপনারা কাপড়ে খুব একটা টেকসই হয় না বা বসতে চায় না, সেই জন্য বসানোর জন্য আপনাকে অবশ্যই কাপড়ে মারটা ছাড়িয়ে নিতে হবে, আদারওয়াইজ আপনি ঠিকমতো প্রুশিয়ান রংটা কাপড়ে বসাতে পারবেন না। আচ্ছা, তো এইভাবে করে হচ্ছে আমরা ব্রাশ করে দিচ্ছি। রঙের তোলা আসলে এগুলো 10, 15, 20 টাকার মতোই তোলা হয়ে থাকে, এগুলো খুব বেশি টাকা হয় না। কারণ প্রুশিয়ান রঙের দামটা একটু কম থাকে সাধারণত। আচ্ছা, তো এবার হচ্ছে আমি, আর এগুলো আসলে এইভাবে ব্রাশ করার সময় মনে হয় মানে কিরকম যেন হয়ে থাকে, মানে দেখে একদমই ভাল লাগে না যে কি হচ্ছে, একদম নোংরা নোংরা হচ্ছে, ব্রাশটাও মানে রঙগুলো পাশাপাশি মিলে যাচ্ছে, মানে দেখার যে প্রশান্তি সেটা আসলে হয় না কাজ করার, মানে ব্রাশ করার সময় আর কি। তো এটার আসলে প্রপার যে বিউটি সেটা বের হবে যখন আপনি কাপড়টা ফাইনালি বেজ রং করবেন, ভ্যাট কালার করবেন, তারপর হচ্ছে এটার আসল বিউটিটা বের হবে। এটা তো জাস্ট একটা রাফ ভাবে আপনি ব্রাশটা করে দিবেন রঙগুলোকে পাশাপাশি নিয়ে আসার জন্য। তবে অবশ্যই চেষ্টা করতে হবে ঠিকভাবে রঙটা করা যায়, তাহলে দেখবেন যে কাজটাও ভালো হচ্ছে। যেন তেনভাবে করে দিলাম, কোনো প্ল্যান ছাড়া যেখানে খুশি সেখানে রং দিয়ে দিলাম, হ্যাঁ, সেটা করলে কিন্তু কাজ কখনোই ভালো হবে না। কাজ করার আগে অবশ্যই একটা নির্দিষ্ট কিছু প্ল্যান করে কাজটা খুব ভালো হচ্ছে, এই বিষয়গুলো মাথায় রাখতে হবে অবশ্যই কাজ করার সময়। আচ্ছা, তো গোলগুলো কীভাবে পেইন্ট করতে হয় সেটা তো আপনারা দেখলেন। একইভাবে আপনারা চাইলে বিভিন্ন শেপ ক্রিয়েট করতে পারেন, গোল না করে বিভিন্ন শেপ আপনারা ক্রিয়েট করতে পারেন, সেটা তো জানেন কীভাবে করতে হয়। এইভাবে এঁকে সেলাই করে করে ফেলবেন। তো এবার হচ্ছে আমরা উপরের অংশটায়, উপরের অংশটা আমি ঝর্ণা করব। এখন ঝর্ণার অংশ আমি ব্রাশ আমি করব, সেজন্য দেখেন কীভাবে ঝর্ণার অংশ ব্রাশ করতে হয়। এখন এখানে আপনি দুভাবে ব্রাশ করতে পারবেন। একটা হচ্ছে আপনি চাইলে এইভাবে করে আপনি পুরোটা এইভাবে লাইন করতে পারেন, ধাপে ধাপে প্রত্যেকটা রং অ্যাপ্লাই করতে পারেন, এটা ডিজাইনের উপর ডিপেন্ড করে। অথবা আপনি চাইলে
এভাবে লম্বালম্বি করেও আপনি চাইলে ব্রাশ করতে পারেন, ডিপেন্ড করে আপনি কোন ডিজাইনে কাজটা করতে চাচ্ছেন। হ্যাঁ, হরিজন্টালি অথবা ভার্টিক্যালি যেভাবে আপনার মানে ডিজাইন ডিমান্ড করে আপনি সেইভাবে কাজটা করবেন। আচ্ছা, তো এইভাবে আমি রঙটাকে অ্যাপ্লাই করে দিচ্ছি। আস্তে আস্তে রঙগুলো কিন্তু ছড়াবে, কারণ প্রুশিয়ান রঙ তাই আমরা ফাইন গামটা খুব কম ইউজ করেছি, কারণ আমাদের কাপড়টা বাঁধতেও হবে। তো বাঁধার সুবিধার জন্য আমরা ফাইন গামটা খুবই কম ব্যবহার করেছি, সে কারণে রঙটা কিছুটা ছড়াবে কিন্তু দেখতে মানে খারাপ লাগবে না। আচ্ছা, দেখেন এভাবে ব্লেন্ড করার জন্য বেশি ফাইন গাম দিলে হয় কি ব্লেন্ডটা ঠিক মতো মানে করা ডিফিকাল্ট হয়ে যায়, একটু লিকুইড থাকলেই ভালো। তো ডিপেন্ড করে, আপনি চাইলে বেশি ফাইন গাম দিয়ে করতে পারেন যদি আপনার মনে হয় আপনি বেশি ফাইন গাম দিয়ে কাজ করে স্বাচ্ছন্দ্য পাচ্ছেন, সেটা আপনার উপর ডিপেন্ড করে। একটু চেপে চেপে ব্রাশ করতে হবে। হ্যাঁ, এটা পেন্টে আমরা যেরকম হ্যান্ড পেন্ট করি কাপড়ে, সেখানে যেরকম খুব মোলায়েমভাবে কাজ করি আমরা, সেটা তো এখানে হবে না, কারণ এটার মধ্যে আরও কয়েকবার ফিনিশিং হবে, বিভিন্ন রঙের আসবে, বাঁধা হবে কাপড়টা, তারপর আরেকটা রঙে চুবানো হবে, সুতরাং অত ফিনিশিংটা না আনলেও কোনো সমস্যা হয় না। আচ্ছা, প্রুশিয়ান রঙ অবশ্যই টেকসই, কিন্তু যদি আপনি ঠিকভাবে করতে পারেন। ভ্যাটের মতো টেকসই তো অবশ্যই নয়, সালফারের মতোও না, তার চেয়ে কম টেকসই, কিন্তু যদি সঠিকভাবে করতে পারেন দেখবেন অনেক দিনে আপনি রাখতে পারছেন রঙটাকে ধরে। আসলে এক একটা রঙের তো এক একটা স্টাইল থাকে কাজ করার, বা এক একটা পদ্ধতি থাকে, বা রঙের কিছু বৈশিষ্ট্যও থাকে, তো সেগুলো মাথায় রেখে আসলে আমাদের কাজ করতে হয়। এখন আপনি চাইলেই কিন্তু ভ্যাট রং দিয়ে এরকম ডিজাইন আপনি আনতে পারবেন না, সুতরাং আপনাকে অবশ্যই ভ্যাট রঙে করলেও একটু অন্যরকম হয়ে যাবে, কিন্তু ব্লেন্ডিং অনেকগুলো রঙের যে একটা ব্যাপার, সেগুলো ঠিকভাবে আনার জন্য আপনাকে অবশ্যই প্রুশিয়ান রঙটা অ্যাপ্লাই করতে হবে। এখন প্রুশিয়ান রঙটা কম টেকসই নাকি বেশি টেকসই যেটা ভাবলে তো আপনি কাজ করতে পারবেন না। কাজ শেখার জন্য হলেও আপনাকে কাজ করে শিখতে হবে, এবং দেখবেন এই কাজটা করতে অনেক কষ্ট হয়, অনেক সময় লাগে, কিন্তু করার পরে যে ফাইনাল যে ফিনিশিংটা আসে সেটা দেখে আপনার আসলে চোখ জুড়িয়ে যাবে, এত এত ভালো হয় আসলে যদি ঠিকমতো করতে পারেন। যেমন আমি কিন্তু কষ্ট হয় বলে এই কাজটা করি না, আমার কাছে খুব মানে মানে কী বলে এটাকে, খুব কষ্ট লাগে, অনেক সময় লাগে, অনেকক্ষণ ধরে সেলাই করা লাগে, ব্রাশ করার লাগে, আবার এই শক্ত হয়ে যায়, সেই শক্ত জায়গার মধ্যে আবার বাঁধতে হয়, আবার পুনরায় আবার ডাই করতে হয়, ভ্যাট রঙের মধ্যে চুকাতে হয়, সময় অনেক, মানে 2 দিনের একটা মানে জার্নি আর কি। আমরা যেমন প্লেন টাইড এগুলো যেরকম একদিনের মধ্যেই করে ফেলতে পারি, কয়েক ঘন্টার মধ্যে, এটা তো সেরকম না, এটা প্রায় 24 ঘন্টা মানে প্রায় 36 ঘন্টা সময় লাগে। এত সময় তো আসলে সবার হাতে থাকে না, এত ধৈর্যও থাকে না। আচ্ছা, প্রুশিয়ান রং অনেক টেকসই নয়, ঠিক আছে, কি যেন আইডিয়ান আপু, প্রুশিয়ান রংটা মোটামুটি টেকসই কিন্তু অনেক টেকসই না, মানে ভ্যাটের মতো টেকসই তো নয় এটা। এই রংটা আস্তে আস্তে দেখবেন হালকা হয়ে যায়, মানে 4-5 মাস পরার পরে দেখবেন রংটা হালকা হয়ে যাচ্ছে, বা হয়তো রংটা উঠে উঠে যায়, এটা রঙের বৈশিষ্ট্য যেরকম। কিন্তু আপনি যদি ঠিকভাবে করতে পারেন দেখবেন দীর্ঘদিন আপনি রংটাকে ভালো রাখতে পারছেন, কারণ এই মাল্টি কালার করার পর যেহেতু আমরা ভ্যাট রঙে চুবাবো কাপড়টাকে বেঁধে, তখন হবে কি ভ্যাট রঙের যে কেমিক্যালগুলো আছে হাইড্রোজেন এবং কস্টিক, সেগুলো সংস্পর্শে আসার ফলে এই রংটা কিন্তু অনেকটাই সিকিউর হয়ে যায়, মানে খুব কম উঠে তখন। আচ্ছা, তো এইভাবে হচ্ছে আমি পুরোটা কাপড় ব্রাশ করে ফেলবো, ব্রাশ করে আমি রোদ্রে দিয়ে দিব, মানে একদিনের জন্য আমি রোদ্রে দিয়ে দিব। তো এখন যেহেতু আমাদের হাতে অতটা সময় নাই, বা একদিন অপেক্ষা করার মতো সময় আমরা ইয়ে করতে পারবো না, সুতরাং আমি কি করেছি, একটা কাপড় আমি আগে থেকে আমি রং করে শুকিয়ে রেখেছি, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এইভাবে আপনারা যতটুকু ডিজাইন করুন ততটুকু ডিজাইন আপনারা করে কাপড়টাকে রোদ্রে দিয়ে দিবেন, 12 ঘন্টা বা 24 ঘন্টার জন্য শুকাতে দিয়ে দিবেন। তো আমি কি করব এখন, একটা ব্রেকে যেতে চাই, আমি 5 মিনিট 10 মিনিটের একটা ব্রেকে যাব, কারণ অনেকটা সময় হয়েছে, একটু রেস্ট দরকার, আপনারাও একটু রেস্ট নেন। ব্রেক থেকে এসে আমি যে কাপড়টা করেছিলাম সে কাপড়টা নিয়ে আসবো রোদ থেকে, এনে সেটা আমি বাঁধবো, বেঁধে সেটা আমি ডাই করবো আজকে। আচ্ছা, তো আপুরা এখন বাজে হচ্ছে 3টা 1 বাজে, আমি ঠিক 3টা 10 থেকে 3টা 12 মধ্যে আমি আবার লাইভে চলে আসবো, সবাই রেডি থাকবেন।
অসুবিধা নাই নির্ঝর নীলিমা আপু, আপনি তো চলে পরবর্তী যেগুলো হবে সেগুলো দেখতে থাকবেন, এবং যে অংশটা মিস করেছেন সেই অংশটা আপনি ক্লাসের পরে এই রেকর্ডেড লাইভটা দেখে নেবেন, তাহলেই হবে।